সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। বাচ্চাকে কি এসডব্লিউ করেছিলে? বেশি হয়ে গেছিল বলো তো? একটা সৃজনশীল তো এখন আমরা ইজিলি সলভ করতে পারি, তাই না? খুব কি কঠিন কাজ? আমরা এখন বড় হয়েছি না, আমরা 9-10-এ উঠে গেছি। এখন আমরা একটা না দুইটা সৃজনশীলও একদিনে ভালোভাবে সলভ করে ফেলতে পারবো, যদি আমাদের পড়াটা আমরা বুঝতে পারি, তাই না? আমরা কি পড়াটা বুঝতে পেরেছিলাম? বুঝতে পারলে তো অবশ্যই ভালো, আর না বুঝতে পারলে অবশ্য বড় একটা সমস্যা, কারণ এই অধ্যায়টা মুখস্থ বিদ্যায় হবে না, আমি আগেও বলেছি না। আচ্ছা, কথা না বাড়াই, আমাদের এসডব্লিউতে চলে যাই। প্রথম ইয়াটা ছিল একক কাজ, যেটা একটি কাগজ উপর থেকে ছেড়ে দাও, নিচে পড়তে যতটুকু সময় লেগেছে অনুভব করো। অনুমান করতে হবে। তোমরা কি এটা বাসায় ট্রাই করেছিলে? কেউ করেছিলে? এখন আমার সাথে সাথে দেখো, আমরা ট্রাই করি। সবাই খেয়াল করো, কাগজটা ছেড়ে দিচ্ছি, এই পড়লো মাটিতে। কতক্ষণ সময় লাগলো? অনুমানের উপর, হ্যাঁ, আমরা তো এখানে কাউন্ট করতে পারবো না, এত সেকেন্ড এত সেকেন্ড। এইবার আমি এটাকে একদম বল বানাই দিই। দেখো, মুষ্টিবদ্ধ করে বল, ছোট্ট একটা পিং পং বলের মতো হয়েছে, তাই না? টেনিস বল হয়নি, তার চেয়েও ছোট হয়েছে। দেখো, এবার এটা ছেড়ে দিই, দেখো শেষ। তাহলে কোনটা আগে পড়লো মাটিতে? একসাথে সবাই বলো। এই বল আকারের যে কাগজের টুকরাটা সেইটা, আর যেটা একটা পাতলা কাগজের ছিল, আবরণ ছিল, ধরো এইটা পড়তে কিন্তু আমাদের বেশি সময় লেগেছে, এইটা কম সময় লেগেছে। তার কারণ কি? প্রথম কথা হচ্ছে, আমাদের প্রত্যেকটা জিনিসকে পৃথিবীর কেন্দ্র থেকে আকর্ষণ করা হচ্ছে, তাই না? এই কারণেই আমরা দাঁড়িয়ে আছি, বা উপর থেকে কোনো বস্তু যখন পড়তে থাকে নিচে পড়ে যায়, উপরে উঠে যায় না। এখন কোনো বস্তু খুব দ্রুত পড়ছে, কোনো বস্তু হালকা, মানে একটু সময় নিয়ে পড়ছে। যেমন এইটা সময় নিয়েছে, এই জিনিসটা সময় নেয় নাই। তার কারণ হচ্ছে, দেখো এর ব্যাসটা দেখো, চারপাশের ক্ষেত্রফলটা কত বেশি, তাই না? এবং এটা একদম হালকা একটা জিনিস, এটা যখন আমি ফেলছি তখন এই হালকা হওয়ার কারণে এই যে চারপাশে বায়ু বেষ্টিত অবস্থায় আছে, এই বায়ুর ঘর্ষণের কারণে সে আস্তে 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 পড়ছে। প্রতি স্টেপ যাচ্ছে বায়ুর ঘর্ষণ হচ্ছে, আস্তে আস্তে তার প্রথমে যেই বলটা ছিল নিচে পড়ার, আস্তে আস্তে সেটা কমে কমে খুব হালকাভাবে নিচে পড়েছে, সময় নিয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, আর এখন এইটা দেখো, এটা একটু ভারী, তাই না? এই ভারী বস্তুটা যখন আমি ফেলে দিচ্ছি, তখন সে তার ক্ষেত্রফল অনুযায়ী চারপাশের বায়ু দ্বারা ঘর্ষণের ফিল করছে, তাই না? অনুভব করছে। ঘর্ষণ অনুভব যখন সে করছে, বা তার ওজনটা কিন্তু বেশি, এটা কিন্তু একদম হালকা, তার ক্ষেত্রটাও বেশি, তার ক্ষেত্র কিন্তু কম, তাই না? এর ক্ষেত্র চেয়ে এর ক্ষেত্র কম না, ছোট্ট একটা বল। তখন তার এই যে ওজনটা বায়ুর দ্বারা বেষ্টিত, ওজন মানে বলের চেয়ে তার নিজের বলটা, নিচে পড়ার বলটা, আকর্ষণটা বেশি কাজ করছে। এই কারণে চারপাশে যে বায়ুর আকর্ষণটা, এইটা খুব বেশি কাজ করছে না তার ক্ষেত্রে। বুঝতে পারছো? এই ক্ষেত্রটা দেখো, এই ক্ষেত্রটা দেখো, কাজ করছে? করছে না। এই কারণে সে খুব দ্রুত নিচে পড়ছে। তার মধ্যে যে বলটা আছে সেই বল, এবং মধ্যাকর্ষণ যে বল নিচের দিকে টানছে, সেই বলটার কারণে এবং তার ক্ষেত্রটা ছোট হওয়ার কারণে সে খুব দ্রুত নিচে পড়তে পারছে। বোঝাতে পেরেছি? খুব সিম্পল একটা কথা। এটা আমরা প্রাত্যহিক কাজের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করি, যে হালকা জিনিস ধীরে ধীরে পড়বে এবং ভারী জিনিস খুব তাড়াতাড়ি পড়ে যাবে, তার ভেতরকার ওজনের কারণে। তার নিজের একটা ওজন আছে, তাই না? এই পাতলা কাগজটার কিন্তু খুব একটা ওজন নেই, বাট যখন আমি এটা বল করছি তার একটু ওজন হয়েছে, ওজনের কারণে সে আরো দ্রুত নিচে পড়ছে। এইবার চলে আসি আমাদের সৃজনশীল প্রশ্ন, যেটা ছিল তুর্যর যে কাণ্ড কারখানা, প্রাত্যহিক বিভিন্ন কাজ, প্রাত্যহিক জিনিসপত্র দিয়ে বৈজ্ঞানিক প্রচেষ্টা ছিল তার। প্রথম প্রচেষ্টা ছিল হচ্ছে বাসার টেবিলটা নিয়ে। টেবিলটা কি হয়েছে, সে চেয়ারে বসে
টেবিলটাকে নিজের কাছে টানতে চেয়েছে। যেমন আমি দূরে থেকে টেবিলটাকে নিজের কাছে টানতে চাইলাম, দেখা গেল এটা যেহেতু হালকা সে চলে আসবে, আমার শক্তি বেশি। বাট যদি এই টেবিলটা অনেক ভারী হয় তখন আমি এটাকে টানতে যেয়ে আমি নিজেই চলে আসব। অনেক সময় খেয়াল করবে বেঞ্চে, তোমরা যে বেঞ্চে বসো সে বেঞ্চটা যদি একা কেউ টানো, সরাতে পারছো না, উল্টা আরো টেবিলের কাছে তোমরাই চলে যাচ্ছ, বেঞ্চটার কাছে। 2-3 জন মিলে যখন করছো তখন করতে পারছো। এটার কারণ কি? কারণ হচ্ছে তুমি যে বল প্রয়োগ করছো টেনে আনার জন্য, তার চেয়ে ওই টেবিলের ঘর্ষণ বলের পরিমাণটা বেশি। বোঝা গেছে? তুমি যেই বলে ওকে টানছো সেই বলটার চেয়ে, ধরো এই যে টেবিলটাকে তুমি টানছো, হ্যাঁ, এই যে টেবিলটাকে তুমি টানছো, এই টেবিলের যে দাঁড়া, বক্স হয়ে গেল তো, থাক, এটা দিলাম না। নিজস্ব যে ঘর্ষণটা আছে তলের সাথে, তার তুলনায় তুমি এখানে যে বলটা দিচ্ছ এফ বল, তার যে প্রতিক্রিয়া ঘর্ষণ বল সে বেশি। এই কারণে তুমি টেবিলটাকে নিজের দিকে টানতে পারছো না, উল্টা তুমি টেবিলের কাছে চলে যাচ্ছ। বুঝতে পারছো? এই বলের চেয়ে এই বলটা বেশি হওয়ার কারণে টেবিলটা সরলই না, উল্টা তুমি ওর কাছে চলে আসলা। সাধারণত হয় কি যে আমার বলটা বেশি হলে আমি টেবিলটাকে টেনে আমার কাছে আনতে পারতাম, বাট আমার বলটা টেবিলের বলের চেয়ে কম এবং টেবিলের ঘর্ষণ বলটা বেশি হওয়ার কারণে টেবিলটা উল্টা আমাকে টানলো। দ্বিতীয় হচ্ছে, যখন আমি একটা মার্বেলকে মসৃণ মেঝেতে কি টাইলস করা যে মেঝেগুলো থাকে সাধারণত এগুলোকে অনেক মসৃণ ধরা হয়, মার্বেলের মেঝে বলা হয়। সেই মেঝেগুলো পাকা না, পাকাতে কিন্তু এবড়ো থেবড়ো থাকে, পাকা মেঝে না। যেই মেঝেটা একদম মসৃণ করা থাকে, টাইলস করা বলা হয়, মার্বেলের মেঝে বলা হয়, সেই মেঝেগুলো একদম হচ্ছে এবড়ো থেবড়ো থাকে না, ক্লিন থাকে। সেইখানে আমি যদি একটা গোল মার্বেলকে ছেড়ে দেই, সে যেহেতু এবড়ো থেবড়ো নাই, তার ঘর্ষণ বলও কিন্তু নাই, তাই না? যে দ্রুত এক মাথা থেকে আরেক মাথা সরে চলে গেল। আবার আমি যখন পিচ ঢালা রাস্তায় নিলাম বা পাকা রাস্তায় নিলাম, আমি সার্বিকভাবে দেখতে পাচ্ছি পাকা রাস্তাটা হচ্ছে মসৃণ, কিন্তু যখন আমি অনুবীক্ষণ যন্ত্রে দেখব তখন কি দেখব, পাকা রাস্তাটা হচ্ছে এবড়ো থেবড়ো। এবং এই এবড়ো থেবড়োর মধ্য দিয়ে যখন আমার মার্বেলটা যাবে, মার্বেলটা এই এবড়ো থেবড়ো থাকার কারণে ঘর্ষণ বল অনুভব করবে, এবং ঘর্ষণ প্রতিক্রিয়া বল অনুভব করার কারণে সে কিন্তু ধীরে ধীরে অগ্রসর হবে। তার বলটা আস্তে আস্তে ঘর্ষণের কারণে, প্রতিক্রিয়া বল পাওয়ার কারণে তার নিজস্ব যে গতিটা আস্তে আস্তে কমে যাবে এবং সে বেশি সময় নিবে এক পাশ থেকে আরেক পাশের রাস্তার যাওয়ার জন্য। আমি কি ক্লিয়ার বোঝাতে পেরেছি প্রশ্নটা, তার কাজগুলো? আচ্ছা, তুর্যর কাজগুলো যদি বুঝে থাকি, এবার আমি সৃজনশীল প্রশ্নটা সলভ করতে যাই। প্রথম প্রশ্নটা ছিল, জ্ঞানমূলক প্রশ্নটা কি হবে, যে নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্র। এইখানে যেহেতু নাম্বার কত 1, আমি কিভাবে অ্যান্সার লিখব, শুধু নিউটনের গতি বিষয়ক সূত্রটা লিখব। কি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তোমরা কি এটাই লিখেছো? এই যে বইয়ে খুব সুন্দর করে প্রশ্নটা উত্তরটা লেখা আছে, এটা হচ্ছে 216 নাম্বার পৃষ্ঠার একদম লাস্ট প্যারাতে দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই হবে নিউটনের গতি বিষয়ক সূত্রটি। এক লাইনের মধ্যে সূত্রটা লিখব, যে নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি নিম্নরূপ, তারপর সংজ্ঞাটা লিখব, সূত্রটা লিখব, উত্তর শেষ, 1-এ 1 পেয়ে যাব। আচ্ছা, এইখানে আমার নিউটনের কয়টা সূত্র আছে, তারপর প্রত্যেকটা সূত্র লেখার কোনো দরকার নেই। এখন আমি চলে আসি দ্বিতীয় প্রশ্নটার ক্ষেত্রে, জড়তা বলতে কি বুঝো। এখন এই প্রশ্নটা আমার নাম্বার হচ্ছে 2, আমি এক লাইনে লিখতে পারবো না, আমাকে এখানে মিনিমাম 4 থেকে 5 লাইন লিখতে হবে। কি লিখব? প্রথম হচ্ছে জড়তা কি। জড়তা হচ্ছে কোনো বস্তু যেভাবে আছে ঠিক সেভাবে থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। এই হচ্ছে এক লাইনে আমি জড়তাটা কি লিখলাম।
তারপরে আমি এখানে অবশ্যই যেহেতু 3-4 লাইন লিখতে হবে, আমি জড়তার একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা কোত্থেকে দেব? অবশ্যই জড়তার উদাহরণ দিব আমি কোত্থেকে? বই থেকে। আবার এটাও লিখতে পারি, দেখে এখানে আবার গতি জড়তা, স্থিতি জড়তা আছে। হ্যাঁ, দুইটা লিখতে পারি যে জড়তা দুই প্রকার, দুই রকম আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। তারপরে উদাহরণে চলে যাব যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে জড়তার কারণে। ঠিক আছে, আবার এইটার ডিটেলস লেখার খুব দরকার নেই যে কেন বাস থেমে থাকে, তখন যাত্রী শরীর স্থির থাকে, বাস চলতে শুরু করলে যাত্রীদের শরীর পিছনের দিকে হেলে যায় স্থিতি জড়তার কারণে, এতও দরকার নাই। যে উদাহরণটা এরকম, হঠাৎ থেমে থাকা বাস চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, এটা হচ্ছে জড়তার কারণে। আমি এটার ডিটেলস লিখতাম যদি নাম্বারটা আরও বেশি থাকতো। নাম্বার তো খুব বেশি না, আমি 4 থেকে 5 লাইনের বেশি আমার লেখার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনীয় কথা সংক্ষেপে লিখে দিবে, নাম্বার এমনিই পেয়ে যাবে। অপ্রয়োজনীয় কথা লিখবে, অনেক বড় উত্তর লেখো, কোনো নাম্বার পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞানের একটা মানে কঠিন বাস্তবতা যে বাংলা লেখো, সমাজ লেখো, ধর্ম লেখো, তুমি প্রাসঙ্গিক কথা ছাড়া অপ্রাসঙ্গিক কথা লিখলেও কিন্তু অনেক সময় নাম্বার তুমি পাবা, প্রশ্নের উত্তর বড় হয়ে গেলে। বাট বিজ্ঞান হচ্ছে এমন একটা জিনিস, তুমি প্রাসঙ্গিক কথা লিখো, জাস্ট শুধু প্রাসঙ্গিক কথা লিখো, তুমি নাম্বার ভালো পাবা। কিন্তু যদি প্রাসঙ্গিক কথা মানে রিয়েল উত্তরটা ছাড়া, এখানে জড়তা কাকে বলেছে, জড়তা কাকে বলে সেটা না লিখে যদি তুমি আশেপাশের উদাহরণগুলো সহ সব লিখতে শুরু করো, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। বাট জড়তার সংজ্ঞা দাও, একটা উদাহরণ দাও, জড়তা দুই রকম হয়, গতি জড়তা, স্থিতি জড়তা, এরকম করে লেখো, 2 এ 2 পাবে। এই হচ্ছে বিজ্ঞানের মূল তত্ত্ব, যে মূল কথাটা বিজ্ঞানে থাকতে হবে, নাইলে নাম্বার পাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে তৃতীয়টা, চেয়ার সহ তুর্য টেবিলের দিকে সরে আসলো কেন? এইটারই মনে হয় সুন্দর একটা বর্ণনা আমি শুরুতেই দিয়েছি, যে চেয়ারের এই যে তুমি চাইলে ছবিটা দিতে পারো, ছবি ছাড়াও দিতে পারো, যে চেয়ার টেবিলটার তুলনায় তার যে বলটা, সে বলের পরিমাণ কম ছিল, এবং টেবিলের ঘর্ষণ বলটা তুর্যর প্রয়োগকৃত বলের চেয়ে বেশি থাকার কারণে টেবিলটা না সরে উল্টা তুর্যই টেবিলের দিকে সরে এসেছে ঘর্ষণ বলের কারণে। তারপরে লাস্ট হচ্ছে মার্বেলটি 2 স্থান অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হওয়ার কারণ কি? এটাও তো আমি এখন খুব সুন্দর করে মনে হয় বুঝিয়ে বললাম যে ঘর্ষণের কারণে। এই কথাগুলোই লিখতে হবে, বাট গ এবং ঘ যখন লিখব আমি বড় প্রশ্নের মতো করেই লিখব। ভূমিকা থাকবে, বর্ণনা থাকবে, যদি উদাহরণ দেওয়ার প্রয়োজন মনে করো উদাহরণ দেবে, উপসংহার দিবে, প্রত্যেকটা প্যারা প্যারা করে লিখবে। অবশ্যই ভূমিকা লিখবে না, বর্ণনা লিখবে না, উপসংহার লিখবে না, তাই না? কিন্তু প্যারা প্যারা করে প্রত্যেকটা পার্ট লেখার চেষ্টা করবে। এতে কি হবে, তোমাদের উত্তরটা টিচার যখন দেখবে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবে প্যারা প্যারা করে দেওয়া আছে, তার নাম্বার দেওয়ার আগ্রহটাই বেড়ে যাবে। তোমাকে কষ্ট করতে হবে না, তুমি যখন কষ্ট করে লেখাটা শেষ করবে, টিচারের কষ্ট হয়ে যাবে নাম্বার কাটতে, সে ফুল নাম্বার দিবে। তোমার কষ্ট দেখে টিচারের নাম্বার দিতে সে বাধ্য থাকবে, যে না, সে খুব সুন্দর করে উত্তরটা উপস্থাপন করেছে। এইভাবেই লিখবে যেন টিচাররা না বাধ্য হয় ফুল মার্কস দেওয়ার ক্ষেত্রে। নাম্বার কাটতে কারোই ভালো লাগে না, কোনো টিচারের স্টুডেন্টকে কম নাম্বার দেওয়ার ইচ্ছা থাকে না। কিন্তু তোমরা যখন টিচারের মনটা খুশি করতে না পারো, যে হ্যাঁ সুন্দর করে লেখাটা হয়েছে, এইরকম একটা ফিল যদি না আসে, টিচার কেন নাম্বার দেবে? তাই না? শুধু উত্তর লিখলে হবে না, সুন্দর পরিপাটি করে লিখতে হবে। তোমার রুমটা যখন অগোছালো থাকবে, কেউ একজন রুমে আসলে ভালো লাগবে না। রুমে সব জিনিস আছে, তোমার চেয়ার টেবিল আছে, বই খাতা আছে, খাটে বিছানা আছে, কিন্তু বিছানার চাদরটা উল্টাপাল্টা করা, তারপরে কাপড় চোপড় উল্টাপাল্টা করা আছে সবই, কিন্তু গোছানো নেই, ভালো লাগবে না। যখন তুমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবে, তখন কিন্তু রুমটা দেখলে ওয়াও কি সুন্দর, অমুকের রুম খুব সুন্দর করে সাজানো, দেখলে মনটা ভালো হয়ে যায়। ঠিক তেমনি প্রশ্নের উত্তর যখন তুমি লিখবে, তখন সাজিয়ে গুছিয়ে লিখবে, যাতে যে উত্তরটা পড়ছে তার যেন ভালো লাগে, যে না খুব সুন্দর করে পার্ট পার্ট করে সে অ্যান্সারটা লিখেছে, কত গোছানো উত্তর, ফুল মার্কস দিয়ে দিই। তো গ এবং ঘ লাস্ট যে দুইটা প্রশ্ন, উচ্চতর দক্ষতা আর হচ্ছে প্রয়োগ,
প্রয়োগমূলক যেটা গ। তো এই যে দুইটা উত্তর, এই দুইটা উত্তর খুব সুন্দর করে প্যারা প্যারা করে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? এবং ডিটেলস লিখতে হবে যেহেতু নাম্বারটাও বেশি। এই ছিল আমাদের SW, সবাই বুঝতে পেরেছো আশা করছি। তারপরে আজকে আমরা চলে যাব হচ্ছে ঘর্ষণ বাড়ানো বা কমানো। ঘর্ষণ যে হচ্ছে, এই ঘর্ষণটা আমরা কি করে বাড়াতে পারি বা কমাতে পারি। সবাই পৃষ্ঠা নাম্বার বইয়ের 225 বের করো। বের করেছো? আচ্ছা, আমরা এর মাঝে জেনে গেছি যে আমাদের প্রয়োজনে ঘর্ষণকে কখনো বাড়াতে হয় এবং কখনো কমাতে হয়। ঘর্ষণ কমানোর জন্য আমরা যেসব কাজগুলো করি, ঘর্ষণ কেন কমানো দরকার, একটু আগে আমরা একটা পড়েছিলাম যে একটা গাড়ির যে ইয়াটা থাকে, ইঞ্জিনটা থাকে, পিস্টনটা থাকে, সে ওঠানামা করে, ওই জন্য ঘর্ষণের কারণে তাপ সৃষ্টি হয়। এটা অনেক সময় কি ক্ষতির কারণ হয়, এই কারণে ঘর্ষণটা কমানোরও প্রয়োজন হয়। আচ্ছা, এবার ঘর্ষণ কিভাবে কমাবো? 1 নাম্বার, যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয় সে পৃষ্ঠটিকে যত সম্ভব মসৃণ করা, মানে যত এবড়ো থেবড়ো হবে ঘর্ষণ তত বেশি হবে এবং বল বেশি প্রয়োগ করতে হবে। তাহলে ঘর্ষণ কমাতে হলে যে পৃষ্ঠটাতে ঘর্ষণ হয় সেটা যতটা সম্ভব মসৃণ করতে হবে। মসৃণ পৃষ্ঠে গতি ঘর্ষণ কম হয়। 2 নাম্বার, তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিকেন্ট। দুই তরলের মাঝখানে এই লুব্রিকেন্ট থাকলে দুই তলের মাঝখানে ঘর্ষণ অনেকখানি কমে যায়। তোমরা খেয়াল করবা, ফ্লোরে যখন তেল বিছানো থাকে সবার আগে স্লিপ করে পড়া হয়, দম করে। কেন? কারণ তখন এখানে ঘর্ষণটা হয় না, এবং ঘর্ষণ না হওয়ার কারণে সে স্লিপ করে আগে চলে যায়, ব্যালেন্স করতে পারে না, দুম করে পড়ে যায়। ঠিক তেমনি এখানে বলেছে যে ঘর্ষণটা যদি আমার কমানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি ওই দুইটা তল, যে দুইটার তলের আমার ঘর্ষণ কমাতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, মোবিল, তেল বা গ্রিস জাতীয় পদার্থ, মানে যেটা পিচ্ছিল করে পৃষ্ঠটাকে, সেই জায়গাটায় যদি দিয়ে দিই তাহলে খুব সহজেই একটা পদার্থ খুব বেশি ঘর্ষণ ছাড়া আরেকটা পৃষ্ঠ, মানে ধরো এই যে পৃষ্ঠ থেকে সে দ্রুতই যেতে পারবে তেল দেওয়া থাকলে বা মোবিল দেওয়া থাকলে। তারপরে হচ্ছে কি, চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। আমরা আবর্ত ঘর্ষণে উদাহরণ হিসেবে চাকার কথাটা বলেছিলাম, মনে আছে? যে ব্যাগের মধ্যে নিচে যদি চাকা দেয়া থাকে তখন খুব দ্রুত সে এগিয়ে যেতে পারে, বাট যদি চাকা না থাকে ঘর্ষণটা বেশি হয়। তো সেখানে সেটাই বলেছে, ঘর্ষণ কমানোর জন্য চাকা ব্যবহার করা যায়। চাকা ব্যবহার করা হলে বড় গতি ঘর্ষণের পরিবর্তে অনেক ছোট আবর্ত ঘর্ষণ হিসেবে কাজ করে। দেখো, যখন আমি লাগেজটা অনেক বড়, এই পৃষ্ঠের মধ্যে আমি লাগেজটাকে এভাবে যখন টেনে নেব, তখন কত বড় একটা অংশ ঘর্ষণের সৃষ্টি হচ্ছে। আর যখন আমি এই লাগেজের মধ্যে দুইটা চাকা দিয়ে দিচ্ছি, তখন কত ছোট ঘর্ষণের মধ্যে হচ্ছে, এইটুকু বারবার আবর্তনের মাধ্যমে ঘর্ষণ করে দ্রুত সে এগিয়ে যাচ্ছে। এই কারণে আমি চাকাটা ব্যবহার করব ঘর্ষণটা কমানোর জন্য। ঘুরন্ত চাকাতে বল বিয়ারিং ব্যবহার করে সরাসরি ঘর্ষণের বদলে ছোট পিস্টলের বলগুলো আবর্তন ঘর্ষণের সাহায্যে ঘর্ষণ অনেক কমানো সম্ভব। তারপরে হচ্ছে 4 নাম্বার, গাড়ি, বিমান এ ধরনের দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে করা যায় যেন বাতাস ঘর্ষণ তৈরি না করে স্ট্রিম লাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে যেতে পারে। বিমান বা গাড়ি যেটা চলছে, দ্রুতগামী যানবাহনগুলো, তার মধ্যে ওখানে তো অবশ্যই ঘর্ষণ হয়, তো এটা এমনভাবে তৈরি করা হয় যেন বাতাস যে ঘর্ষণটা তৈরি করে সেটা তৈরি না করে স্টিম লাইন করে পৃষ্ঠদেশে উপর দিয়ে যেতে পারে। মানে বাতাসেরও তো একটা ঘর্ষণ আছে, সেই ঘর্ষণটা এড়ানোর জন্য বিমান বা যে গাড়ি যেগুলো দ্রুত গতিতে চলে সেগুলোতে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে বাতাসের ঘর্ষণটা তৈরি না হয়, স্ট্রিম লাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে চলে যায়, মানে ঘর্ষণটা এড়ানো যায়। তারপরে হচ্ছে 5 নাম্বার, যে দুটি পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় তারা যদি খুব অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে তাহলে, মানে অল্প জায়গায় বলতে এই যে এটা দেখাচ্ছি, এটাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছি, হ্যাঁ, এই ভারটা এই পৃষ্ঠদেশের সাথে, এটা খুব হালকা একটা ভার,
মানে এটা হবে হালকা, তাহলে এই কিন্তু নিচের দিকে খুব বেশি ওজন দিয়ে চাপ দেবে না, হালকার উপর থেকে চলে যাবে। বাট যদি এটা খুব ভারী হয়, তার ওজনটা কিসের মধ্যে দিচ্ছে, এই তলের মধ্যে দেওয়ার কারণে তাদের ঘর্ষণটা তৈরি হবে। তো ঘর্ষণ তৈরি মানে এড়ানোর জন্য যদি অল্প জায়গার মধ্যে দিয়ে ঘর্ষণ হয়, খুব অল্প জায়গায়, ধরো এই হালকা জিনিসটার মধ্যে দিয়ে একটা ঘর্ষণ কম হবে। আবার যদি এই জিনিসটার আয়তনই কমে যায়, ধরো এতটুকু, তাহলে কি ঘর্ষণের পরিমাণ আরো কমে যাবে না? দুইটা হতে পারে, জিনিসটা হালকা হতে পারে, জিনিসটার পরিমাণটা ছোট হয়ে গেল, ঘর্ষণের পরিমাণটা কমে গেল, জায়গাটা কমে গেল, তাহলেই কিন্তু ঘর্ষণের মানে পরিমাণটাও কমে যাবে। বুঝতে পেরেছো? প্রথম হচ্ছে জিনিসটা বড় কিন্তু হালকা যদি হয় তাহলে ঘর্ষণ কম হবে। দ্বিতীয় হচ্ছে জিনিসটা ছোট, তাহলেও ঘর্ষণ কম হবে। এবং এই যে ঘর্ষণের তল দুইটা, জায়গাটা কমে গেল, অনেক লম্বা না, এটা হচ্ছে অনেকখানি দূরত্বে সরানো গেল, আর এটা হচ্ছে অল্প দূরত্ব সরানো হলো, তাইলেও তো ঘর্ষণটা কম হবে। এই হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আমরা দেখেছি ঘর্ষণরত দুটি পৃষ্ঠে বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায়। কাজেই লম্বভাবে আরোপিত বল কমানো হলে, যখন আমি আরো বেশি এই যে স্থির অবস্থায় আছে, আমি যখন এটাকে বল প্রয়োগ করব তখনই তো ঘর্ষণের পরিমাণটা বেড়ে যাবে। ঘর্ষিত হতে হতে যাচ্ছে, এই দেখো ঘর্ষণটা হতে হতে যাচ্ছে, তখন আমি বলটা না দিব, তখন কি আর এই ঘর্ষণটা কি বেশি হবে? লম্বভাবে যদি আমি ঘর্ষণটা না দিই, তখনই কিন্তু আর এই ঘর্ষণের পরিমাণটা বেশি থাকবে না। ওইভাবে আমরা বাইরে থেকে দুটি পৃষ্ঠে বল প্রয়োগ না করে ঘর্ষণটা কমাতে পারি। আসলে ঘর্ষণটা বলতে এরকম, যখন আমাদের কাজ করতে হবে ঘর্ষণটা হবে, এবং এই ঘর্ষণের কারণে আমাকে বেশি বল যেন প্রয়োগ করতে না হয়, তার জন্য কতগুলো স্টেপ এখানে দেওয়া হয়েছে, যে এক একভাবে এক একটা ঘর্ষণ কমানো সম্ভব। ঘর্ষণ হওয়ার কারণ হচ্ছে যে আমাদের কাজ করতে বেশি কষ্ট হচ্ছে, এই কষ্টটা কমানো, এই হচ্ছে বেসিক ধারণা, যে আমাদের কাজ করতে বেশি বল প্রয়োগ করতে যেন না হয়। এই যে আমরা টেবিলটা টেনে আনতে পারলাম না, উল্টারও টেবিলের কাছে চলে গেলাম, যদি টেবিলের নিচে আমার চাকা দেয়া থাকতো, চিন্তা করো তো, এই যে টেবিলটা আসলো না, এইখানে যদি আমার চাকা দেয়া থাকতো, তাহলে কি আমি টান দিলে গড়গড় করে চলে আসতো না? আবর্তন ঘর্ষণের মাধ্যমে সে তাড়াতাড়ি চলে আসতো, যদিও সে ভারী, বাট নিচে চাকা থাকার কারণে তাকে খুব দ্রুত আনা যাচ্ছে। এই যে ঘর্ষণটা এড়ানোর কিভাবে সম্ভব, এই কথাগুলোই কিন্তু এখানে পয়েন্ট আকারে দেয়া হয়েছে। এইবার দেখি যে ঘর্ষণ বাড়ানোর দরকার কেন। ঘর্ষণ কমানোর জন্য যে প্রক্রিয়াগুলো করা হয় সেগুলো করা না হলে, কিংবা তার বিপরীত কাজগুলো করা হলেই ঘর্ষণ বেড়ে যাবে। এই যে 6টা কাজ আমি বললাম এক এক ক্ষেত্রে ঘর্ষণ কমানোর জন্য বলা হয়েছে, সেটাই যদি আমি না করি তাইলেই তো ঘর্ষণটা বেড়ে যাবে। তাই ঘর্ষণ বাড়ানোর জন্য আমরা যেসব কাজগুলো করি সেগুলো হচ্ছে, যে দুটি তলে ঘর্ষণ হচ্ছে সেগুলো অমসৃণ বা খসখসে করে তোলা। এখন আমি ঘর্ষণ বাড়াতে চাই, তখন আমি কি করব? দুইটা তল যদি মসৃণ হয় তাহলে খুব দ্রুত চলে যাবে, ঘর্ষণ বেশি হবে না। আর যদি তলগুলো এবড়ো থেবড়ো বেশি বাড়িয়ে দিই, তখন ঘর্ষণের পরিমাণ বেড়ে যাবে। ঠিক তার উল্টাটা। দ্বিতীয় হচ্ছে, যে দুটি তলে ঘর্ষণ হয় সেগুলো আরো চেপে ধরতে হবে, মানে আরো বেশি উপর থেকে বল প্রয়োগ করতে হবে। যতটুকু আছে তার উপর থেকে যদি আমি আরো বল দেই, ভারী কিছু দেই বা বল প্রয়োগ করি, তাহলে কিন্তু ঘর্ষণের পরিমাণ আরো বেড়ে যাবে, কারণ এবড়ো থেবড়ো ইয়াতে তলের সাথে আরো বেশি চাপ লাগবে, যার কারণে সামনে অগ্রসর হতে তার দেরি হবে, তাহলে ঘর্ষণের পরিমাণ বেড়ে যাবে। 3 নাম্বার, ঘর্ষণরত তল দুটির মাঝের গতিকে থামিয়ে স্থির করে ফেলা। কারণ স্থির ঘর্ষণ থেকে বেশি। যদি স্থির ঘর্ষণটা গতি ঘর্ষণ থেকে বেশি হওয়ার কারণে যদি ঘর্ষণটা গতিভাবে চলতে থাকে, তাহলে তাকে আমি স্থির করে ঘর্ষণ করি, তাহলে আরো বেশি ঘর্ষণের পরিমাণটা বেড়ে যাবে, গতিটা হইলে কম হয়। 4 নাম্বার, ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা বা ঢেউ খেলানো করা। তাহলে একটি তলদেশকে জোরে আঁকড়ে ধরতে পারে, পানি বা তরল থাকলে সেটি খাঁজে ঢুকে গিয়ে পৃষ্ঠদেশের ঘর্ষণ বাড়াতে পারে।
এই যে টেবিলটা, এটাকে যদি আমি মসৃণ না করে আরো ভাঙাচোরা বানাই দিই, তাহলে ঘর্ষণের পরিমাণটা আরো বেড়ে যাবে। মানে আমি কিভাবে ঘর্ষণটা বাড়াতে পারি, এতক্ষণ পড়েছি ঘর্ষণটা কিভাবে কমাতে পারি, তখন পড়ছি আমরা কিভাবে ঘর্ষণটা বাড়াতে পারি। আচ্ছা, 5 নম্বর হচ্ছে বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো। বাতাসের পরিমাণ বাড়লে ঘর্ষণটাও বাড়বে। বাতাস বা তরলে ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেয়া, চাকা বা বল বিয়ারিং সরিয়ে দেয়া। চাকা বা এই যে বল বিয়ারিংগুলি সরিয়ে দিলে ঘর্ষণটা বেড়ে যাবে। এই হচ্ছে ঘর্ষণ বাড়ানো। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। সেটা কিভাবে? আমরা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছি যে ঘর্ষণের কারণে তাপ শক্তি তৈরি হয়। শীতের দিনে আমরা হাত ঘষে হাত উত্তপ্ত করি। গাড়ির ইঞ্জিন যে গরম হয়ে ওঠে সেটাও ঘর্ষণের কারণে হয়। কাজেই ঘর্ষণের কারণে অপ্রয়োজনীয় সৃষ্টি করা শক্তির অপচয় হয়। অনেক সময় যে আমাদের যেখানে শক্তিটার প্রয়োজন নেই, তাপের প্রয়োজন নেই, তারপরেও অপ্রয়োজনীয় শক্তিটা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং তার অপচয় হচ্ছে। যেহেতু আমাদের প্রয়োজন নেই, তো শক্তিটা আমার অপচয় হচ্ছে। গাড়ি, প্লেন, জাহাজ, সাবমেরিনকে ঘর্ষণ বলকে পরাস্ত করে এগিয়ে যেতে হয়। সেখানেও অতিরিক্ত জ্বালানি খরচ করতে হয়। এই যে জাহাজ, প্লেন, গাড়ি যাচ্ছে, প্লেন যদি যায় সেটা বাতাসকে উপেক্ষা করে যাচ্ছে, আর যদি সাবমেরিন পানির নিচ দিয়ে যায়, পানির যে একটা ঘর্ষণ সেটা উপেক্ষা করে যাচ্ছে। এই কারণে যেহেতু ঘর্ষণ একটা বল তৈরি হচ্ছে, তাকে উপেক্ষা করে যেতে হলে আরো বেশি জ্বালানি দিতে হচ্ছে, এবং যার কারণে জ্বালানি খরচটা বেড়ে যাচ্ছে। এভাবে দেখা হলে মনে হতে পারে ঘর্ষণ বুঝি আমাদের জীবনে একটি উপদ্রব ছাড়া আর কিছু নেই। উপদ্রব কি? আমাদের প্রয়োজন নাই, ঘর্ষণটা আমাদের বিরক্ত করছে, যার কারণে আমাকে প্লেন বা সাবমেরিনে বেশি জ্বালানি প্রয়োগ করতে হচ্ছে। আবার গাড়ির ইঞ্জিনও খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, একে ঠান্ডা করারও আবার নতুন কোনো পদক্ষেপ নিতে হচ্ছে। তাহলে এটা কি উপদ্রব না? তো আমরা তাহলে বেসিক্যালি বলতে পারি যে এটা আমাদের জীবনে উপদ্রব ছাড়া আর কিছুই নাই। কিন্তু এর মাঝেও ঘর্ষণ থাকার কারণে আমরা আরও কিছু কাজ করতে পারি, যা হচ্ছে আমরা হাঁটতে পারি, রাস্তায় গাড়ি চলতে পারে, কাগজে পেন্সিল কলম দিয়ে লিখতে পারি, দালান গড়ে তুলতে পারি, প্যারাশুট দিয়ে নিরাপদে নিচে নামতে পারি। আমরা এই ধরনের অসংখ্য উদাহরণ দিতে পারি যেখানে ঘর্ষণ না থাকলে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারতাম না। দেখো, যেখানে আমি ঘর্ষণকে উপদ্রব বলছি যে হ্যাঁ আমাদের কাজে ডিস্টার্ব করছে, ঠিক তেমনি অপরদিকে অনেক কিছুতেই ঘর্ষণ কিন্তু আমাদের হেল্পও করছে। এই ঘর্ষণ ছাড়া কিন্তু আমরা অনেক কাজ করতে পারতাম না। গুরুত্বপূর্ণ কাজের একটা হচ্ছে আমরা হাঁটতেই পারতাম না, গাড়ি চলতে পারতো না। যে গাড়ির ইঞ্জিনে ঘর্ষণের কারণে তাপ তৈরি হচ্ছে, সেই গাড়ি চালানোর জন্য কিন্তু আমার ঘর্ষণ দরকার হচ্ছে। তাহলে এটার যেমন একটা খারাপ দিক আছে, ঠিক তেমনি ঘর্ষণের ভালো দিকও আছে। আচ্ছা, কাজেই ঘর্ষণকে উপদ্রব মনে করা হলেও আমাদের মেনে নিতে হবে এটা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় একটা উপদ্রব। যদিও এটা উপদ্রব মনে করা হয় যে না এটা আমাদের প্রয়োজন নয়, খুবই বিরক্তিকর একটা জিনিস, তারপরেও এই বিরক্তিকর জিনিসটাও আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজন। ঠিক আছে, এই গেল আমাদের অধ্যায়টা। আশা করছি অধ্যায়টা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নাই। তাহলে একটা কাজ করি, আমরা এই অধ্যায়ে যা পড়লাম সংক্ষিপ্ত আকারে আমরা একটু লেখার চেষ্টা করি যে কি কি পড়েছি। একটা চার্টের মতো করে আমি তোমাদের দেই যে সংক্ষেপে ছোট ছোট করে যে আমরা এই অধ্যায় থেকে জানতে পেরেছি। তাহলে সবাই খাতায় আমার সাথে সাথে লিখবে, হ্যাঁ, শুধু দেখবে না। আচ্ছা, সেটা হচ্ছে এভাবে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এসো বলকে জানি, এই হচ্ছে অধ্যায়ের নাম। এইবার প্রথম কি পড়েছি? প্রথমে পড়েছি বল। বলের মধ্যে কি পড়েছি? বলের সংজ্ঞা, তাই না? যা কোনো স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করতে যা প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে বল, তাই না? তারপরে বলের সাথে সাথে আমরা কি পড়লাম? জড়তা।
জড়তারও সংজ্ঞা পড়েছি। জড়তা কি জানি? কোনো বস্তু যেভাবে আছে সবসময় সেভাবে থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। তারপরে চলে আসি নিউটনের গতি সূত্র। সূত্র কয়টা? কেন ডিটেলস না লিখে পরেটা লিখব। গতি সূত্র হচ্ছে 3টা। এই 3টা আমরা জেনেছি। তারপরে এই সূত্রগুলো থেকে আমরা কি কি ইকুয়েশন পেয়েছি, মানে ওই সূত্র থেকে আমরা কি কি গাণিতিক ধারণা পেয়েছি, সেটা হচ্ছে সূত্র থেকে এক পেয়েছি ভরবেগ, তাই না? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করে। ভরবেগ হচ্ছে এম ভি। এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ। আরেকটা পেয়েছি ত্বরণ। ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এটার মানে হচ্ছে, আমরা ডিটেলসটা মনে আছে তোমাদের? ডিটেলস হচ্ছে ভি হলো শেষ বেগ, এটা মনে হয় লিখেছি, তাও আবার লিখছি। ইউ হচ্ছে আদি বেগ বা প্রথম বেগ। আর টি হচ্ছে সময়। এই গাণিতিক ধারণাগুলো আমরা এই অধ্যায় থেকে পেয়েছি, এই সূত্রের মাধ্যম থেকে পেয়েছি। তারপর হচ্ছে 4টি মৌলিক বল। চারটি মৌলিক বল কি কি ছিল? মহাকর্ষ, তারপর তড়িৎ চুম্বক বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল। লাস্ট সবল এই 4টা বল সম্বন্ধে পড়েছি এবং লাস্ট পড়লাম ঘর্ষণ। ঘর্ষণের কয়টা পার্ট ছিল? স্থিতি ঘর্ষণ 4টা না? তারপর হচ্ছে গতি, গতি ঘর্ষণ, তারপরে হচ্ছে আবর্ত ঘর্ষণ, আর লাস্ট প্রবাহী ঘর্ষণ। এই হচ্ছে এই অধ্যায়ের পড়া আমাদের একটা সার্বিক চার্ট, চিত্র আকারে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। দেখো বুঝতে পারছো কিনা খেয়াল করো। প্রথমে ছিল কি, বলের সংজ্ঞাটা জেনেছি, জড়তা জেনেছি, এবং বল এবং জড়তা সম্পর্কিত নিউটনের গতি 3টা সূত্র জেনেছি, এবং এই সূত্রের গাণিতিক কিছু ইকুয়েশন আমরা পেয়েছি, যেটা হচ্ছে ভরবেগের একটা ইকুয়েশন ছিল, ত্বরণের একটা ইকুয়েশন ছিল, এই সূত্র থেকেই আমরা পেয়েছি। এবং লাস্ট হচ্ছে আমরা পেলাম 4টি মৌলিক বল। আমরা অনেক ধরনের বল জানি, কাজ করছি বলগুলো দিয়ে, কিন্তু মৌলিক বল হচ্ছে 4টা। এই 4টা বলই মৌলিক বল থেকে বিভিন্নভাবে আমরা ইউজ করছি, বাট বলের উৎস হচ্ছে 4টা, এই 4টা মৌলিক বল। তারপরে হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ কত প্রকার ছিল? স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। এই 4 প্রকার ঘর্ষণ ছিল। এই ছিল এই অধ্যায়ে আমাদের পড়া বেসিক ধারণাগুলো। সবাই লিখে নাও। তাহলে এই অধ্যায়টা মোটামুটি আমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সলভ করেছি, এবং এই অধ্যায়ের যে বাড়ির কাজ যেগুলো ছিল সেগুলো যদি আমরা সলভ করে থাকি, তাহলে এই অধ্যায় নিয়ে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না।
ঠিক আছে, সবার যদি লেখা হয়ে থাকে আমরা অনুশীলনীতে চলে যাব। ঝটপট করো, সবাই লেখা শেষ করো। আচ্ছা, এবার দেখো 227 পৃষ্ঠা, বহু নির্বাচনী প্রশ্ন। গাছ থেকে একটি ফল মাটিতে পড়লো, এটি কোন বলের উদাহরণ? গাছ থেকে নিচে পড়লো, বলো তো কি? মহাকর্ষ, চৌম্বক বল, তাড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল। অবশ্যই না, এটা হচ্ছে মহাকর্ষ বল হবে। 2 নাম্বার হচ্ছে বল 1 বস্তুর দিক অপরিবর্তিত রাখে, 2 বস্তুর আকৃতি পরিবর্তন করে, 3 স্থির বস্তুকে গতিশীল করে। বল কখনো বস্তুর আকৃতি পরিবর্তন করে না। আকৃতি পরিবর্তন করে, আকৃতি হবে না, এটা হবে বলের গতি পরিবর্তন করে। আকৃতি কি করে? তার নিজস্ব আকৃতিতে তো পরিবর্তন করে না, এটা হবে বস্তুর গতি পরিবর্তন করে আর স্থির বস্তুকে গতিশীল করে। তাহলে উত্তর হবে প্রথমটা হচ্ছে কি, বস্তুর দিক অপরিবর্তিত রাখে। না, সে যখন বল প্রয়োগ করব তার বস্তুর দিক পরিবর্তন হবেই, তাই না? যে কারণে গতির ত্বরণ সৃষ্টি হবে, গতির পরিবর্তন হচ্ছে তার কারণে ত্বরণ সৃষ্টি হবে এবং বস্তুর দিকটা পরিবর্তন হবে। সো বলে বস্তুর দিক অপরিবর্তিত থাকবে না। তাহলে উত্তর হবে 2 এবং 3, বস্তুর আকৃতি পরিবর্তন হবে না, বস্তুর গতি পরিবর্তন হবে, এইটা হবে। ঠিক আছে, 2 নাম্বারটা আকৃতি হবে না, হবে বস্তুর গতি, ভুল এসেছে এখানে। তাহলে উত্তর হচ্ছে গ 2 এবং 3। একটা অনুচ্ছেদ আছে, 2 নিউটন বল প্রয়োগ করায় একটি বস্তুর ত্বরণ হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বল প্রয়োগ বন্ধ করে বস্তুটিকে মেঝেতে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি কিছু দূর যাওয়ার পরে থেমে গেল। এখন বস্তুর ভর কত? আমরা এখন এখান থেকে করতে হলে একটা অঙ্ক করতে হবে। এটা হয়েছে, এটা হইলে আমি মুছে দিচ্ছি, একটা সাইড মুছি, কারণ অঙ্কটা তো তোমাদের দেখিয়ে দিতে হবে, যদিও তোমরা জানো। দেয়া আছে, প্রথমে দেয়া আছে কি, বল F সমান সমান 2 নিউটন। নিউটনটা কি? নিউটন হচ্ছে বলের একক। আর ত্বরণ A সমান সমান 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা না লিখে আমি কিন্তু ইংরেজিতেও লিখতে পারি এরকম করে, মিটার m পার সেকেন্ড স্কয়ার। এটাও লেখা যায়, এটাও হবে, এটাও হবে, দুইটাই রাইট। তুমি বাংলায়ও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। এখন আমাকে বের করতে হবে m। তাহলে আমরা জানি কি, f সমান সমান m a। যদি বের করতে হয় তাহলে আমি করব f এর নিচে এটাকে নিয়ে আসবো ডিভাইডেড বাই, আর এই পাশে m থাকবে, তাহলে আমি বের করব। বা f এর মান কত 2, এর মান কত 4। দেখো বুঝতে পারছো? আচ্ছা, 2 দিয়ে আমি যখন 4কে ভাগ করব তখন m এর মান আসবে, আমি এখানে করেই দেখাই, 4 5 20, ঠিক আছে, 0.5। তাহলে ভর সমান সমান 0.5 কেজি। বাট আমার উত্তরটায় দেখো গ্রামে আছে, প্রত্যেকটা আছে গ্রামে, কেজিতে নেই। তাহলে আমার কেজি থেকে গ্রামে নিতে হবে। 1 কেজি সমান কত গ্রাম? 100 গ্রাম। 1000, 1 কেজি সমান 1000 গ্রাম। ঠিক আছে, এটা তো আমরা জানি। এখন তাহলে আমার যখন উত্তর হচ্ছে 0.5 কেজি, তাহলে আমার তখন উত্তরটা হবে কি জানো, 500 গ্রাম। আমি এখানে লিখে দিলাম, বাট তোমরা অঙ্কটা যখন বাসায় এই যে ভাগ দিয়ে করে করবে তখন দেখবে 500ই আসবে। উত্তর হচ্ছে 500 গ্রাম।
আমি কেন গ্রামে গেলাম বুঝতে পেরেছো? আমার উত্তর কিন্তু এখানেই শেষ। 0.5 গ্রাম, 5 কেজি। কিন্তু যেহেতু প্রশ্নে আমাকে গ্রাম চেয়েছে, তাই আমি কেজি থেকে গ্রামে কনভার্ট করেছি, ভাগ করে গ্রামে চলে গেছি। বুঝতে পেরেছো? তাহলে উত্তর হচ্ছে গ, 500 গ্রাম। লাস্ট প্রশ্ন হচ্ছে কোন বলের কারণে বস্তুটি থেমে গেল? এই যে বস্তুটি চলতে চলতে থেমে গেল, কি কোন বলের কারণে? অবশ্যই আমরা বলবো ঘর্ষণ বলের কারণে, কোনো দ্বিধা নাই, তাই না? ঘর্ষণ বলের কারণে চলন্ত বস্তুটা থেমে গেল। এই হচ্ছে আমাদের বইয়ের বহু নির্বাচনী প্রশ্নটা গেল। সৃজনশীল প্রশ্ন ছিল, স্বপ্না বাসে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। বাসটির ভর ছিল 1400 কেজি এবং এটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছিল। চলন্ত বাসটিকে হঠাৎ ড্রাইভার ব্রেক চেপে থামলে ব্রেক চাপলে স্বপ্না সহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। আবার বাসটি চলতে শুরু করলো, তখন তারা পিছনের দিকে হেলে গেল। এই হচ্ছে প্রশ্ন। ক হচ্ছে স্পর্শ বল কাকে বলে? খ বল বলতে কি বোঝায়? গ বাসটির উপর ক্রিয়াশীল বলের মানে এফ এর মান বের করতে হবে। গ হচ্ছে যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লো, পরবর্তীতে পেছনের দিকে হেলে পড়ার কারণ বিশ্লেষণ করো। আমার মনে হয় এই প্রশ্নটা আমাকে আবার ডিটেলস বলার কিছুই নাই। তোমরা এই প্রশ্নটা বাসায় অবশ্যই এসডব্লিউ করবে, প্র্যাকটিস করবে। আর আমি তো আছি, বাট আমার মনে হয় এই বল এবং জড়তা সম্পর্কিত তোমাদের আর কোনো ঝামেলা থাকার কথা না। বা এখানে যে অঙ্কটা ছিল এফ এর মান, ক্রিয়াশীল বলের মান বের করা, সেটাও তোমরা খুব সহজেই বের করতে পারবে, কারণ আমরা অনেকগুলো প্র্যাকটিস করেছি না? তো এইটা আমাদের আজকে বাসায় এসডব্লিউ করতে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন 1 থাকবে এসডব্লিউ, এবং আজকের অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করব। এসডব্লিউ হচ্ছে বইয়ের সৃজনশীল প্রশ্ন 1, এটা করব, এবং আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করব। আমরা আজকে তাহলে বলটাকে মোটামুটি জানতে পেরেছি, বলকে জেনেছি এই অধ্যায় শেষে। সবাই একসাথে বলো, যদি বলকে জেনে থাকি তাহলে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে আমরা পারবো, কোনো সমস্যা হবে? গুড, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।